স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। নিউ ইয়র্কে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত দেশ। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। নিউ ইয়র্কে পৌঁছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতের মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সামনে ইলেকশন বলেছেন যে ইলেকশনের ব্যাপারে দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন। এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে ওনারা ইনভেস্টিগেট করবেন। এদিকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আক্তার জানান, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েও ভয় পাননি। সেখানে ভাঙা ডিমে কিছু যায় আসে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না। এর আগে নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ শেষে পরিবারের সদস্যদের হাতে দিদারুল ইসলামের প্রতি সম্মাননা ক্রেস্ট তুলে দেন তিনি। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। নিউ ইয়র্কে বিমানবন্দরে বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপির সদস্য সচিবের উপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের ওপরে হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার প্রতিক্রিয়ায় আক্তার হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়িয়েও ভয় পাননি। সেখানে ভাঙ্গা ডিমে কিছু যায় আসে না। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। রাজনৈতিক নেতাদের হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে ওনারা ইনভেস্টিগেট করবেন। এর আগে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্থা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তা ব্যক্তিরাই জড়িত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। বলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি। এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগ সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করার দাবিও করেন তিনি। আওয়ামী লীগের ষড়যন্ত্র করা, দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সব অন্যায়ের বিচার আইনের মাধ্যমেই হবে। দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেন, চোরাগোপ্তা এই হামলার মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্টরা তাদের কলঙ্কিত চেহারা আরেকবার ফুটিয়ে তুলেছে। ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাঁর।
রুদ্র রফিকের রিপোর্ট। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাদের হেনস্থার ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তাদের সকল অপকর্মের বিচার আইনের মাধ্যমে হবে জানিয়ে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালাচ্ছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে। রোডম্যাপ ঘোষণার পরও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তার। সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতি গ্রহণ করবে না। আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের উপর কোনো অধ্যাদেশ করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় তারা কেউ রেহাই পাবে না। আজকে যারা মনে করছেন গোপনে গোপনে তাদের সাথে আঁতাত করে নির্বাচনী বৈতরণী পার হবেন, তারা কেউ রেহাই পাবেন না। তার পরিণাম আপনারা দেখেছেন নিউ ইয়র্কের এয়ারপোর্টের থেকে বেরিয়ে আসার সময় সব নেতৃবৃন্দের সাথে তারা কি আচরণ করেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ভয়াবহ অপপ্রচারে লিপ্ত একটি গোষ্ঠী। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। রুদ্র রফিক, RTV, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি কথা জানান। সচিব আরও জানান, ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানালেন, ২-১ দিনের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ হবে। এখন পর্যন্ত শাপলা প্রতীক গেজেটভুক্ত হয়নি, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? সচিব আরও জানান, সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে। নির্বাচনী আচরণবিধি ও আরপিও নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যে প্রকাশ করবে ইসি। আতিকা রহমান, RTV, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি আরও বলেন, কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে। অবশ্য ক্যামেরা কেনার খরচ এখনও নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি। এদিকে বাজার স্থিতিশীল রাখার পাশাপাশি আপৎকালীন সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বেসরকারি ব্যাংক থেকে ডলার কিনছে বলেও জানিয়েছেন তিনি। ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই
টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই। কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোশিয়েটও করবো না, ওরা করবে। অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর পুনরায় নির্বাচনে দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত সাদি বৈশাখী প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্রদলের সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। তাদের অভিযোগ, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে জয়ী করতে প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, তাই এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। 12 অক্টোবরের পরিবর্তে আগামী 15 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দুপুরে এক জরুরি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন। ছাত্রদের অনুরোধে এই তারিখ পরিবর্তন করা হয়। এ সময় নতুন 2 জন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। জুলাই আন্দোলন দমনে ডিএমপির পুলিশ সদস্যদের চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কমিশনার হাবিবুর রহমান। এ তথ্য জানান ডিএমপির এক ওয়্যারলেস অপারেটর। আর আন্দোলনকারীদের উপর বোমা নিক্ষেপ ও লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের অডিওতে কণ্ঠের সত্যতা পেয়েছে দাবি সিআইডির ফরেনসিক বিভাগের। তবে এ নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার আইনজীবী। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের এমন অনেক অডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে জুলাই আন্দোলন দমনে তাকে নানা নির্দেশনা দিতে শোনা যায়। সে সময়ের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। মঙ্গলবার হয় 21তম দিনের সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ সদস্য শাহেদ জোবায়ের দাবি করেন, তাদের জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা মিলেছে। আন্দোলনকারীদের প্রতি কি ব্যবহার করতে হবে, ল্যাথাল উইপেন ব্যবহার, ঘেরাও করে আন্দোলনকারীদের বোম মেরে হত্যা করার বর্ণনা শেখ হাসিনা দিয়েছিলেন। সেটা সত্যতা সম্পর্কে উনি পরীক্ষাগারে পরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে 2 জনের বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনা যে কথা বলেছেন এবং হাসানুল হক উনি যে কথা বলেছেন, তাদের যে প্রামাণ্য ভয়েস তার সাথে মিল আছে। আরেক সাক্ষী ডিএমপি ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান বলেন, আন্দোলনকারীদের দমনে ডিএমপি অধিভুক্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ বল প্রয়োগ ও চাইনিজ রাইফেল দিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। 17 জুলাই তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন 2টা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। এইখানে ডিফেন্স থেকে বলার চেষ্টা করা হয়েছে যে এটা আত্মরক্ষার জন্য করা হয়েছে, কিন্তু আমার সাক্ষী এটা পরিষ্কার করেছেন সেই দিন অর্থাৎ 17 জুলাই এ ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাতে গুলি করার প্রয়োজন ছিল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ হয় আরও কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। দুপুরে রাজধানীর মিরপুর 1-এ র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান কোম্পানির কমান্ডার শাহাবুদ্দিন কবির। তিনি বলেন, 10 বছর ধরে প্রতারণা করে আসছে চক্রটি। আরও জানাচ্ছেন AR বাদল। চুয়াডাঙ্গার হাবিবকে সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি দেওয়ার নামে টাকার বিনিময়ে ফাঁদে ফেলে চক্রটি। হাবিবের দুলাভাই মাহফুজ জানায়, নিয়োগ দেওয়ার পরে পুরো টাকা নেয়ার আশ্বাস দেয় চক্রের সদস্যরা। 6,50,000 টাকা কন্ট্রাক্ট হয়, সেনাবাহিনীতে চাকরি দেবে। গত রাত্রে ঢাকাতে নিয়ে এসে 30,000 টাকা নেয়। 30,000 টাকা নিয়ে মেডিকেল করায়। এছাড়া আনসার বাহিনীতে চাকরি দেওয়ার নামে চক্রটি প্রতারণা করে টাঙ্গাইলের ভুয়াপুরের রাজুর সাথেও। আমার আনসারের ব্যাটালিয়ানে মারছিল, ওই টাইমে আমি দৌড়ে বাদ করি,
দৌড়ে বাদ পড়ার পরে মেজর সোহেল নামে সে আমার ফোন দেয় বলে তুমি কি বাদ পড়ছো? বললাম জি বাদ পড়ছি। তার একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে 12 লাখ। অভিযোগ পেয়ে ভুয়া নিয়োগপত্র ও আলামত সহ 6 জনকে গ্রেপ্তার করে র্যাব 4। র্যাব 4-এর কোম্পানি কমান্ডার জানান, বারবার গ্রেপ্তার হলেও মূল হোতা সুহেল সারা দেশে চাকরি দেওয়ার নামে একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন লোকাল এজেন্ট ওরা নিয়োগ করে, ওই এজেন্টের মাধ্যমে এবং আরও অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তারা এই বিশেষ করে যারা মাঠ পরীক্ষায় বাদ হয়ে যায় বা মাঠ পরীক্ষা দিতে আসে, বাইরে দাঁড়িয়ে আছে, গেটে দাঁড়িয়ে আছে, এদের মোবাইল নম্বরগুলো এরা সংগ্রহ করে ফেলে। মূলত চাকরির নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেয় এই চক্রের মূল পেশা। দীর্ঘদিন ধরে তারা এ অপরাধ করে আসছেন। এদের যে মূল হোতা সোহেল ওরফে মেজর সোহেল ওরফে র্যাব জাহিদ, তিনি এবং অন্যান্য যারা তারা বিভিন্ন সময় প্রয়োজন মোতাবেক বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন অফিসারের, কখনো আনসারের পরিচালক, এই রকম পরিচয় দিয়ে ভুক্তভোগীদের যে বাহিনীতে নিয়োগ দেওয়া দরকার সেই পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে। লোভে না পড়ে চাকরি প্রত্যাশীদের সতর্ক হওয়ার পরামর্শ দেন র্যাবের এই কর্মকর্তা। এ ধরনের এজেন্সির প্রতারণার শিকার যারা হয়েছেন তারা যদি আমাদের কাছে এসে লিখিতভাবে অভিযোগ করেন। আর বাদল, RTV, ঢাকা। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি পায়তারা চলছে বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রংপুর নগরীর তালতলায় কালী মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছে র্যাব। গুজব রোধে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানালেন র্যাবের মহাপরিচালক। র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক কবি রিজাউদ্দিন স্ট্যালিনকে RTVর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। সন্ধ্যা RTVর প্রধান কার্যালয়ে টেলিভিশনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে এই অভিনন্দন জানান। এই সময় তিনি বলেন, দেশের শিল্পাঙ্গনকে এগিয়ে নিতে আরও বেশি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে যেন শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে, তার জন্য কাজ করতে হবে বলেও জানান তিনি। এছাড়া শিল্প ও সংস্কৃতিকে এগিয়ে নিতে RTVর বিশেষ ভূমিকার প্রশংসা করেন তিনি। এই সময় RTVর বার্তা প্রধান, জেনারেল ম্যানেজার, মার্কেটিং ও প্রোগ্রাম হেড সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। RTV একটি অসাধারণ শিল্পসম্মত, আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান, যাকে আমি সবসময় আমার অন্তরে লালন করি। যে সমস্ত মফস্বল শহরে, গ্রামান্তরে অনেক শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রতিভাবান শিল্পীরা, তাদের অন্বেষণ করা, তাদেরকে এনে শিল্পকলা একাডেমির মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা দেয়া, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। কঠোর পদক্ষেপের পরেও পাঠ্যপুস্তকের নতুন বইয়ের মান নিয়ে এবারও প্রশ্ন উঠেছে। নানা অনিয়মের অভিযোগ খোদ মান যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই। প্রেস মালিকদের কাছ থেকে সুবিধা নিয়ে নিম্নমানের বইয়েরও ভালো রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এবারও কাজ পেয়েছেন তারাই। তবে NCTBর দাবি, এবার অনিয়মের কোনো সুযোগ থাকছে না। আর শিক্ষাবিদরা বলছেন, সরকারের অদক্ষতা আর সমন্বয়হীনতার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। নতুন পাঠ্যপুস্তকের মান নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নতুন বই ছাপা নিয়ে মুদ্রণ কোম্পানিগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। নিম্নমানের কাগজ, অতিরিক্ত বই ছাপিয়ে অর্থ আত্মসাৎ এবং দরপত্র প্রক্রিয়ায় কারচুপি করে নিম্নমানের বই বিতরণ করার মতো অনিয়ম করে আসছে প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়ম ঠেকাতে প্রতিটি ছাপাখানায় 24 ঘন্টা তদারকি করে পরিদর্শন এজেন্সি। অথচ তাদের বিরুদ্ধেই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নেয়া, মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দেয়া, অল্প টাকায় টেন্ডার নিয়ে প্রেস মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়া সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সবাই লো টেন্ডারে কাজ করতে চান। লো টেন্ডারে কাজের হলে হচ্ছে কি, তারা হাতিয়ে নিয়ে যাচ্ছে
কোটি কোটি টাকা মুদ্রণ প্রতিষ্ঠানকে সুযোগ দিচ্ছেন, মুদ্রণ প্রতিষ্ঠান সুযোগ নিচ্ছে। গত বছর থেকে এ পর্যন্ত কোনো ইন্সপেকশন কোম্পানির বিরুদ্ধে এনসিটিভি তার নিজস্ব আইনে কোনো কঠোর আইনগত ব্যবস্থা নেন নাই। তবে মুদ্রণ শিল্প সমিতির দাবি প্রেস মালিকরা বড় অনিয়ম করে না, পর্যবেক্ষণ কোম্পানিগুলোর কাছে জিম্মি তারা। 90% প্রেস এরা আসলে সিন্ডিকেটের সাথে জড়িতই না। ইন্সপেকশন কোম্পানিগুলো তারা কি করে এত কম আন্ডার রেটে কাজ করে, সরকার এই কাজগুলো তাদেরকে কিভাবে দেয় সেটাই আমাদের বোধগম্য হয় না। কারণ তারা বাধ্য করে প্রেস মালিকদেরকে, তুমি ভালো কাগজ দিলেও আমি এটা করব, খারাপ কাগজ দিলেও এটা করব, নাহলে এত কম রেটে কিভাবে সে কাজ করে। এনসিটিভির চেয়ারম্যান বলেন, যারা ৯/৬ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টেকনোলজি বেসড আমাদের যে মনিটরিং সিস্টেম এগুলি করেছি এবং আমাদের বইয়ে প্রতি ফর্মায় এবার প্রেসের নাম যাচ্ছে। ধরেন অতিরিক্ত বই কেউ ছাপিয়ে অন্য জায়গায় পাঠালো এবং আরেক প্রেস কিনে নেবে, এই ধরনের এই ম্যাল প্র্যাকটিসটাকে বন্ধ করে দেওয়ার জন্য এই মেকানিজমটা ডেভেলপ করা হয়েছে। টেকনোলজিক্যাল এই ফুটপ্রিন্ট থাকবে, কেউ কোনো ম্যানিপুলেশন করার কোনো স্কোপ থাকবে না। এবারও সরকার মানসম্মত বই সরবরাহ করতে পারবে কিনা সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে দেখুন প্রচুর ভুলভাল থেকে যাবে, কাগজের মান এবং বাহ্যিক যে অবয়ব সেগুলো কোয়ালিটি ভালো থাকবে না। তো এই যে যারা ব্যবসায়ী তারা প্রেশার ক্রিয়েট করে মনে করেন যে আপনার এই কাজগুলো হাতিয়ে নেয় এবং দিতে বাধ্য করে। যোগ্য, ক্যাপাবল, মেরুদণ্ড সম্পন্ন লোক তাদেরকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আর এই কাজগুলো এগুলা নিয়ে আমি আশঙ্কা করতাম না। নিম্নমানের বই সরবরাহে বিলম্ব শিক্ষার্থীদের পড়াশোনার মান নষ্ট করছে বলে মনে করছেন শিক্ষক অভিভাবকরা। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। সম্ভাবনা থাকার পরও নীতির সংকটে খেলনা শিল্পে সুবিধা করতে পারছে না দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, খেলনা আমদানির চেয়ে এর কাঁচামাল আমদানিতেই শুল্ক অনেক বেশি। এনবিআর এর সদস্য মুবিনুল কবির জানান, শুল্ক ছাড় দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নেই। এ সময় ক্ষতিকর রাসায়নিক মুক্ত কাঁচামাল দিয়ে খেলনা তৈরির তাগিদ দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর থেকে। খেলনা শিল্পের প্রসারে নীতি সহায়তার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। প্লাস্টিক শিল্প মালিকদের সংগঠন বিপিজিইএমই এর সভাপতি শামীম আহমেদ সহ সরকারি বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এখন ৪২,৫০৯ জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনেরও বেশি। পুরুষদের পাশাপাশি নারী ও শিশু রোগের সংখ্যাও বাড়ছে হাসপাতালগুলোতে। আক্রান্তদের প্রচুর তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুর হার। হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা নিতে কেউ এসেছেন ঢাকার আশপাশ থেকে, আবার কেউ আরও দূর থেকে। সপ্তাহখানেক ধরে চিকিৎসা নিলেও উন্নতি সামান্য। দুর্বলতার পাশাপাশি বমিভাব কাটেনি অনেকের। জ্বর আর এত ব্যথা, মানে প্রচুর ব্যথা পুরো শরীর, পা থেকে মাথা, আর বমি প্রচুর। অস্থির অস্থির করে বমি আসে, গলা দিয়ে আমার রক্ত আসে। এরপর আমরা একজনে বলছে যে ঢাকা নিয়ে যান, ঢাকা নিয়ে আসছি, পরে ধরা পড়ছে ডেঙ্গু। ডিএনসিসির এই হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ বয়স 4 থেকে 10 বছর, আছে কম কিংবা বেশি বয়সের শিশুও। আমার আম্মু অসুস্থ, ডেঙ্গুতে আক্রান্ত, 3 তলায়। এখন আমি ছিলাম আমার আম্মুর সাথে, তখন আমার ডেঙ্গু হয়েছে। জাতীয় গাইডলাইন ফলো করে চিকিৎসকরা সেবা দিয়ে যাচ্ছে বলে জানান এই চিকিৎসক। স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় গাইডলাইন করেছে, আমরা গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিচ্ছি এবং ডেঙ্গু সম্পর্কে ট্রেনিং হচ্ছে, আমাদের ডাক্তারদের ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং আমরাও অভিজ্ঞ হয়েছি, প্রতি বছরই এখন ডেঙ্গু আসছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যেই মারা যাচ্ছেন। এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বেশি জায়গা করে নিয়েছেন 20 থেকে 30 বছর বয়সীরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও 21 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের শোক দিবস পালন সহ 8 দাবি জানালো মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবার। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা জানান, স্কুল কর্তৃপক্ষ ছাড়া সরকার বা অন্য কেউ খোঁজ নেয়নি তাদের, পাননি কোনো সহায়তা। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। 21 জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হলে মারা যায় 36 জন, আহত হয় শতাধিক ছাত্র শিক্ষক। সরকারের নানা আশ্বাসের পাশাপাশি নিহতদের 5 কোটি ও আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণের রুল জারি করে হাইকোর্ট।
কিন্তু 2 মাস পার হলেও কাউকে পাশে পায়নি ভুক্তভোগী পরিবারগুলো। সিএমএস থেকে শুধু লাশের একটা কপি পাইছি, এছাড়া আর কিছুই পাইনি আমরা। আমাদের মনে কোনো কিছু সায় দেয় না। এই দুনিয়াতে আমরা জ্বলন্ত লাশ হিসাবে বেঁচে আছি। এই পরিস্থিতিতে যদি আমাদের পাশে আপনারা না দাঁড়ান, কারা দাঁড়াবে? এখনো হাসপাতালে কাতরাচ্ছে কয়েকজন। বাসায় ফেরাদের চিকিৎসা চালাতে হবে অনেক দিন। অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা আছে সংশয়ে। যে বাচ্চাগুলো হাসি আনন্দে বড় হওয়ার কথা ছিল, আজ তারা শরীর ও মনে অমোচনীয় দাগ ও ট্রমা নিয়ে বড় হচ্ছে। তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করুন। যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করুন। এই অবস্থায় নিহতদের শহীদি মর্যাদা, কবর সংরক্ষণ সহ হাইকোর্টের নির্দেশনার বাস্তবায়ন চায় হতাহতদের পরিবার। সঠিক তদন্ত, দ্রুত বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহের ক্ষতিপূরণ। শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা শোধ দিবস হিসাবে এই দিবসটা জাতীয়ভাবে শিক্ষা ক্ষেত্রে পালন করার জন্য এবং প্রতি বছর 21শে জুলাই তাদের স্মরণে দোয়ার ব্যবস্থা করা হয়। দায়বদ্ধতা নিয়ে দেশবাসীর মতো করে ভাবতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান হতাহতদের মা বাবারা। আমরা যেন বুক উঁচু করে সন্তানদের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি, তোমাদের ত্যাগকে জাতি গভীরভাবে স্মরণ করে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।